ভৌতিক চিঠি স্পিরিচুয়াল দুনিয়ায় আপনাকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বিগত 2-2.5 মাস ধরে শারীরিক অসুস্থতার কারণে আমাদের চ্যানেল ভৌতিক চিঠিতে কোনো রকম ঘটনা আমরা তুলে ধরতে পারিনি। তাই আবার নতুনভাবে নতুন বছরে আপনাদের সামনে একটি সত্যি ভৌতিক ঘটনা তুলে ধরতে এসেছি। ঘটনাটি ঘটেছে আমার বাবার সম্পর্কের এক মামার সাথে, যেই ঘটনাটি আমার বাবা নিজের চোখেই দেখেছেন। ঘটনাটি অবিভক্ত বাংলাদেশের 1957 থেকে 58 সালের মিডিলে ঘটে যাওয়া একটি ঘটনা। তবে চলুন আপনাদেরকে আর অপেক্ষা না করিয়ে সোজাসুজি ঘটনায় প্রবেশ করা যাক। তবে তার আগে বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন। আজ ঘটনা পাঠে আমি সৌমদীপ এবং সহযোগিতায় পারমিতা। ঘটনাটি আমার বাবার ছোটবেলার জীবনের আশ্চর্য এবং অলৌকিক ঘটে যাওয়া একটি ঘটনা। বাবা আমায় যেভাবে বলেছে ঠিক সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। সৌমু, তুই তো জানিসই আমার ছোটবেলায় তৎকালীন অবিভক্ত বাংলাদেশের বাসিন্দা ছিলাম। পরবর্তীতে ধার্মিক কারণে ও নানাবিধ বিভেদের জন্য আমরা এই দেশ মানে ভারতে চলে আসি বা আসতে বাধ্য হই। আমাদের বাড়ি ছিল তৎকালীন বাংলাদেশের নারায়ণগঞ্জ নামে একটি গ্রামে। হয়তো সবাই যদি এই ঘটনাটা শুনে অনেকেই জানবেন সেই গ্রামের কথা। সেই সময় গ্রাম ছিল যেমন সুন্দর তেমনই মনোরম। চারিদিকে সবুজ আর সবুজ, বড় বড় গাছ আর কাঠকাঠালির জঙ্গল। সকাল থেকে সন্ধে পর্যন্ত আমরা এই গ্রাম সেই গ্রাম ঘুরে বেড়াতাম, খেলে বেড়াতাম। কোনো ভয় বা ডর কিচ্ছু ছিল না। তবে সন্ধে নামলেই আমাদের বাচ্চা কিচ্চিদের সারা দিনের ডানপিটের সাহস কোথায় যেন কর্পূরের মতো উড়ে যেত। সবাই নিজে নিজের ঘরেই ঢুকে পড়তাম। খুব দরকার না পড়লে বেরোতাম না বাড়ি থেকে। মা ঠাকুমারাও বকাবকি করতো বাড়ির বাইরে থাকলে। বাড়িতে সন্ধ্যা আরতি দেওয়ার সাথে সাথেই আমরা বই নিয়ে চুপ করে মুখ গুজে বসে থাকতাম। বাড়ির বাইরেও তাকাতাম না। গুজব ছিল আমাদের পাড়ার মধ্যে প্রবেশ মুখে একটি মস্ত বড় গাব গাছ আছে। সেই গাছেই নাকি এক অদৃশ্য ছায়ামূর্তির বাস। সেই বিশ্বাস চূড়ান্তভাবে বাড়ির মা ঠাকুমা আর আমাদের মধ্যে বীজ বপন ছিল। কিন্তু বাড়ির বড়রা মানে আমার বাবা, কাকা ও মামা এরা কোনোদিনই এইসব জিনিস মানেনি, পাত্তাও কোনোদিন দেয়নি। রাত বিরেতে যখন তখন তারা এদিক সেদিক চলে যেত, কিন্তু আমাদের বাড়ি থেকে বেরোনোতে ছিল নিষেধাজ্ঞা। যদিও আমরা কখনো কোনো কিছু দেখিও নি বা কোনো কিছু ফিল অবধিও করিনি, তাও একটা বিশ্বাস, যদি কিছু হয়, যদি কিছু দেখে ফেলি, সেই ভয়ে না আমরা বের হতাম, না বাড়ির মা ঠাকুমা কেউ বের হতো। তোর তো জানাই আছে যে তোর দাদুর মানে আমার বাবার হুঁশিয়ারি দ্রব্যের একটি কারখানা ছিল। সেই কারখানায় আমার ছোট মামাও কাজ করত। তবে কাজ করার জন্য মামা আর নিজের বাড়ি ফিরতে পারতো না, তো মাঝে মধ্যেই আমাদের এই বাড়িতেই থেকে যেত রাতের বেলা। যথারীতি কাজের শেষে মামা যখন বাড়ি ফিরত তখন কখনো কোনো রাতও হয়ে যেত। তো মামা বা বাবার কারোর সেরকম অন্ধবিশ্বাসও ছিল না সেই জায়গার প্রতি, তখনও ভয়ও ছিল না। তাই তারা নির্দ্বিধায় চলে আসতো রাস্তা ধরে আমাদের বাড়ি। তাদের কাছে এইসব ব্যাপার ছিল এক গুজব, এক অন্ধবিশ্বাস। কিন্তু হায়, সেই অন্ধবিশ্বাস বা গুজব কিভাবে চুরমার হয়ে যেতে পারে সেটা আমার নিজের চোখের সামনে ঘটে গেছে, এবং সেটি দেখার পরেই সবার পিঠের শিরদাঁড়া হয়ে গেছিল হিমশৈল। বাবার কারখানাটি ছিল আমাদের গ্রাম নারায়ণগঞ্জ থেকে কিছুটা দূরে বাড়িবুক নামে একটি ছোট্ট গ্রামে। তো সকালবেলায় বাবা ও মামা দুজন মিলেই বেরিয়ে যেত সেই কারখানার উদ্দেশ্যে। প্রতিদিনের ন্যায়
আমার ছোট মামা সন্ধ্যাবেলায় কারখানা থেকে হাতে কিছু কাপড়ের থলে ও খালি টিফিন বাক্স নিয়ে চলে আসতো আমাদের বাড়িতে। কিন্তু মামা আসতে গিয়ে খেয়াল করে ঠিক বাড়ির সামনে সেই গাছটির তলায় কালো রঙের কিছু একটি জিনিস দাঁড়িয়ে রয়েছে। সেটি মানুষ না কোনো পদার্থ, সেটি মামা কিন্তু বুঝতে পারে না। মামা প্রথমে বুঝতে না পারলেও এগিয়ে যায় সেই জিনিসটির দিকে, এবং যখন মামা তার কাছে গিয়ে এগোয় এবং ভালো করে লক্ষ্য করে, তখন জিনিসটি ধীরে ধীরে বড় হতে থাকে। মামা কিছুটা হলো ভয় পেলেও তবে অতটা পাত্তা দেয় না, নিজের কন্ট্রোল না হারিয়ে এগোতে থাকে। এবং কিছুটা এগোনোর পরেই মামা যখন তাকায় সামনের দিকে, দেখে মস্ত দুটো পা মামার সামনে দাঁড়িয়ে রয়েছে। ব্যাপারটি এই আজগুবি হলেও কিন্তু ততটাই বাস্তব। আজকেকার দিনে এই আমাদের কংক্রিটের দুনিয়ায় থেকে এইসব জিনিস যদি আমরা শুনি বা ভাবি, তো আমাদের কাছে ব্যাপারটা অনেকটা অস্বাভাবিক বা কৌতুকের মতোই লাগবে। কিন্তু সেই গ্রামগঞ্জে রাতের বেলা যদি আমরা ফিল করি এরকম কোনো ঘটনা ঘটছে আমাদের সামনে, তো সেটা কতটা ভয়ানক হতে পারে সেটা তারাই জানে যারা সেটা ফিল করেছে বা দেখেছে। যাই হোক, সেই মামার সামনেই এটা দুটো পা উঁচু হয়ে দাঁড়িয়ে রয়েছে, অনেকই বড়। সেই পায়ের উচ্চতা কতটা সেটা মামা সামনাসামনি তাকে দেখতে পায় না, এবং উপরে যদি মামা তাকিয়ে দেখে তো তার নাগাল অব্দি বেরিয়ে গেছে তার উচ্চতা। তার না আছে মাথা, না আছে ধড়, না আছে হাত পা। হ্যাঁ, পা তো আছে, হাতটা নাই, শুধু শুধু লম্বা দুটো লিকলিকে পা উপরে উঠে গেছে। এই দৃশ্য হয়তো আমি এই সময় বলে হয়তো বোঝাতে পারবো না কিরকম ছিল, কিন্তু তার রূপ কতটা ভয়ানক সেটা মামার এক্সপিরিয়েন্স বা বাবার বলার ভঙ্গি দেখে বুঝতে পেরেছিলাম। সেই ভয়ানক রূপ দেখে মামা সেইখান থেকে দৌড় মেরে চলে আসে আমাদের বাড়ি। আর আমাদের বাড়ির সামনে ছিল মস্ত বড় এক কাঠের ফটক। সেখানেই মামা জোরে জোরে আঘাত করতে থাকে এবং ডাকতে থাকে সবাইকে, কে রে, কে আছিস, গেটটা খোল, মরে গেলাম, মরে গেলাম আমি, আমায় নিয়ে গেল, ও নীলু, গেটটা খোল বাবা। মামার এই তীব্র চিৎকার শুনে আমার মা তোর ঠাকুমা ঘর থেকে চেঁচিয়ে বেরিয়ে আসে আর বলতে থাকে, ওমা, তোর কি হলো? বিশ্ব এত চিৎকার করে কেন? যা নীলু, গেটটা খোল, দেখ তোর মামার কি হয়ে গেল, কে কোথায় আছো, আসো তাড়াতাড়ি, গেটটা খোলো। আমি দৌড়ে গিয়ে গেটটা খুলি এবং ঝটপট আমার মামা হুড়মুড় করে ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং আছাড় খেয়ে উঠোনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। ব্যাস, তারপর সমস্ত কিছু চুপ। কেউ কিচ্ছু বুঝতে পারে না কি হয়েছে মামার সাথে। সবাই চিৎকার করে কান্নাকাটি করে, বাট আমার মামা আর সাড়া দেয় না, কারোর সাথে কোনো কথাও বলে না, অজ্ঞান হয়ে থাকে মামা। পাক্কা 1.5 দিন মামার কোনো সেন্স ছিল না, বিছানায় মরার মতো পড়েছিল। মামার শরীরে ছিল প্রচণ্ড জ্বর, সারা শরীর যেন পুড়ে যাচ্ছিল সেই সময়। যখন মামার জ্ঞান ফিরল, তখন মামার সামনে সবাই তাকে ঘিরে ধরে বসে থাকে এবং জিজ্ঞাসা করতে থাকে, কি হয়েছিল বিশ্ব? ওরকম তুমি চিৎকার করেছিলে কেন? অজ্ঞানী বা হয়ে গেছিলে কেন? তুমি কি এমন দেখেছিলে? হ্যাঁ হ্যাঁ, বলো, কি দেখেছিলে তুমি? তুমি বলো, না হলে জানবো কি করে? ডাক্তারই বা জানবে কি করে তোমার? তুমি বলো বাবা, কি হয়েছিল তোমার? তবে মামা সেরকম ভাবে কারোর কথার কোনো উত্তর দেয় না, শুধু ভাঙা ভাঙা গলায় কিছু অ্যান্সার দিয়েছিল। ওখানে কে ছিল? হ্যাঁ, কে ছিল? কিচ্ছু জানি না আমি। ব্যাস, সে খুব লম্বা, শুধুই লম্বা, আর কিছু জানি না। ব্যাস, এই কথা বলার পরেই মামা একদম চুপ করে যায়। এইসব ঘটনা দেখার পর ডাক্তার বলেছিলেন, এক কাজ করুন, ওনাকে বেশ কিছুদিন রেস্ট দিন। উনি হয়তো কিছু জিনিস দেখে যথেষ্ট ভয় বা ট্রমায় গেছেন। কিছুদিন সময় গেলে হয়তো ঠিক হয়ে যাবে। কিছু ওষুধ প্রেসক্রাইব করে যাচ্ছে, আশা করি কাজ দেবে। তবে কাজ হওয়ার থেকে অকাজ হয়ে গেল বেশি। মামা সেই একটা কথাই বলতে থাকে, পা লম্বা,
পা এত লম্বা, মাথা নাই, আমায় যে নিয়ে যাবে, আমায় নিয়ে যাবে। তখন এইসব শুনে আমার মা বলতে থাকে, কে নিয়ে যাবে বিশ্ব তোকে? কি বলছিস ভাই তুই? কার পা? কোথায় দেখেছিলিস তুই? কিছুই তো বলছিস না বাবা, একটু ঠিক করে বল, কাকে দেখেছিস তুই? ওই তো গাব গাছ, গাব গাছেই তো পা, সে দাঁড়িয়ে আছে, আমায় দেখছে, আমায় ডাকছে, আমায় নিয়ে যাবে সে। ব্যাস, এইভাবেই চলছিল মামার প্রলাপ। ডাক্তারের কোনো ওষুধে কোনো কাজ করে না। বাবা ও বাবার কিছু বন্ধুরা মিলে ডিসিশন নেয় যে মামাকে নিয়ে শহরের একটা বড় হসপিটালে নিয়ে যাই ট্রিটমেন্ট করাবে। কিন্তু ফলস্বরূপ কোনো কাজ না হওয়ার দরুন আবার ফিরিয়ে নিয়ে আনা হয় মামাকে। মামা ধীরে ধীরে একদম কথা বলা বন্ধ করে দেয়। শুধু তাকে বিড়বিড় করে কিছু কথা বলে, আর অন্য কারোর সাথে অদৃশ্যে যেন হাত বাড়িয়ে বাড়িয়ে কথাও বলে। খাবার দিলেও খায় না, খাবার বন্ধ করে দেয়। মা বাবা যদি জোর করে কিছু খাইও দেয় তবে একটু খায়, নয়তো কিছুই মুখে তোলে না। সুস্থ সবল মানুষ 2 মাসের মধ্যেই কেমন শুকিয়ে তাল পাতার মতো হয়ে যায়। হলুদ হয়ে যায় গোটা শরীর, বরফের মতো ঠান্ডা হতে থাকে মামার সারা শরীর। পাড়ার কানাঘুষো বা অনেকেই বলা বলি করে যে আমার মামাকে নাকি দানবে ধরেছে, মানে ভূতে ধরেছে। বাবা আর কাকারা ব্যাপারটিকে প্রথমে উড়িয়ে দিলেও তারাও মানতে বাধ্য হয়, না এ তো সত্যি অন্য কোনো ব্যাপার আছে। কিন্তু আর কি করার, এতটা দেরি হয়ে যাবে তখন আমরাও বুঝতে পারিনি। পাক্কা 2.5 মাস মামার জমে মানুষের লড়ার পরে মামা একদম মিশে যায় বিছানার সাথে, এবং ঘটনা ঠিক 2.5 মাসের মধ্যে মামা এই পৃথিবীর মায়া ত্যাগ করে যায়। তবে আরেকটা জিনিস বলা হয়নি, এই সময় বাবার কিছু তান্ত্রিকও এনেছিল অনেক জায়গা থেকে খুঁজে খুঁজে, যদি কিছু সুরাহা হয়। তবে তারাও বলেছিল যা জিনিস তাকে ধরেছে তাকে এসে নিয়েই যাবে, যতই আপনি তান্ত্রিক দেখান বা ওঝাই বা ডাকুন না কেন, বড্ড দেরি হয়ে গেছে। দেখুন এবার ভগবানের উপর যদি কিছু হয়। তবে না ডাক্তার না ভগবান কারোর দোয়ায় কাজে লাগেনি। সন্ধ্যাবেলার এক ভয় মামার জীবনের চিরসমাপ্তি ঘটিয়ে ছেড়ে দেয়। এই ঘটনার পর ওই এলাকায় এই ব্যাপারটি আগুনের মতো ছড়িয়ে পড়ে। বিকেলের পর সেই রাস্তা ধরে কারোর যাওয়ার সাহস অবধিটুকু হতো না। তাই বাধ্য হয়ে পাড়া ও গ্রামের কিছু লোকজন মিলে সেই গাব গাছটিকে কেটে দেয় এবং সেইখানে একটি হনুমান মন্দিরের প্রতিষ্ঠান করে। মন্দিরটি হয়তো এখনো সেইখানে রয়েছে, তবে সেটা আমার জানা নেই। তবে মন্দির হওয়ার পরও বেশ কিছুদিন লোক সেই রাস্তা দিয়ে যেতেও ভয় পেত। কিন্তু কি করার, রাস্তা তো একটাই ছিল, বাধ্য হয়ে যেতে হতো, কখনো বা কাউকে দিনের বেলা হোক বা মাঝরাতে। তবে সবকিছু এত হালকা বা মজার ছলেই উড়িয়ে দেওয়া উচিত নয়, কে জানে কোথায় কোন জিনিস থেকে থাকে। এই ছিল বন্ধুরা আমার বাবার সাথে জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। তো আজকের এই 28 নম্বর এপিসোডে আপনাদের এই ঘটনাটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর যদি ঘটনার কোনো পছন্দ হয় তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন, তাহলে আমরা উৎসাহিত পাবো এবং চেষ্টা করবো আরো নতুন নতুন ঘটনা আপনাদের সামনে তুলে ধরার। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, পাশে থাকবেন।